আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তার অনুসারীরা। এতে মৎস্য ভবন এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শপথ গ্রহণ না করালে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনুসারীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ইশরাক। মেয়রের শপথ নিতে পারবেন কিনা সে বিষয়ে কাল আদেশ দেবে আদালত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। গেল এক সপ্তাহ ধরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। তবে এতদিন নগর ভবনের সামনে অবস্থান নিলেও বুধবার মৎস্য ভবন এলাকায় ব্লকেট করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। যতক্ষণ না ইশরাক হোসেন দায়িত্ব নেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা কর্ণপাত করছে না। ইশরাককে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, অন্যথায় কঠোর কর্মসূচিতে যাব। শপথ বাক্য পাঠ না করার পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বৃষ্টি উপেক্ষা করেও চলে আন্দোলন। এছাড়াও তার অনুসারীদের আরেকটি অংশ ডিএসসিসিতে অবস্থান নেয়। আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে নগর ভবন। সকাল থেকেই আপাতত কার্যক্রম স্থগিত করে এখন অবস্থান নিয়েছে। এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে এবং এই দাবি আদায় করে তারপর তারা ঘরে ফিরে যাবে। ফেসবুক বার্তায় নেতাকর্মীদের মাঠ না ছাড়ার আহ্বান জানান ইশরাক হোসেন। এদিকে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ হবে বৃহস্পতিবার। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরেকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে। এই মামলা করছে তারা মূলত তারা যখন তিনি শপথ না দিতে পারে ইশরাক ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে। আদালত আমাদের কথা শুনে বিপক্ষ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। আন্দোলনের কারণে বন্ধ আছে দক্ষিণের সব সেবা কার্যক্রম। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। সরকার নিজেরাই অভ্যুত্থান বিসর্জনের পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ করেছেন বিএনপির যুগোৎপদ আন্দোলনের নেতারা। রুদ্র রফিকের সহায়তায় মাহিদুর রহমান রুবেলের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফেসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন নতুন মোড়কে নানাভাবে ফেসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। 16 বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য? আপনারা কি মনে করেন? নিশ্চয় সেটা না। 16 বছরের লড়াইটা হচ্ছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আলোচনায় যোগ দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর সম্ভব হচ্ছে না। সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপরে কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে নাকি চেষ্টিত আছেন। জানি না, এগুলো মানুষের মধ্যে গুজব বলেন, সংশয় বলেন, সেগুলো তো তৈরি হয়েছে। তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফেসিবাদ, স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, ষড়যন্ত্রের জাল ছিঁড়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি। আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ, বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য,
বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে বলে বিশ্বাস বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনে দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও দ্রুত চায় তারা। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় ইসি বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে বলে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এনসিপির দাবি রাজনৈতিক, এতে কমিশনের কোনো মন্তব্য নেই। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের উপস্থিতিতে নেওয়া হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11:30টায় ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপি নেতারা। বেলা 1:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ইসি কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন এনসিপির নেতারা। সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করা হয়। বক্তারা বলেন, তড়িঘড়ি করে একটি বিতর্কিত কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কাঠামোকে সংস্কার করতে হবে। রাজপথ থেকে সরাতে পারবেন না। এই বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত সংগ্রাম করতে হলে রাজপথে এনসিপি থাকবে ইনশাআল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন হলে বিএনপি শেখ হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এনসিপি ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। এদিকে দুপুর 1:30টায় ইসির পঞ্চম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই বিক্ষোভ নিয়ে জানান, এনসিপির দাবি রাজনৈতিক, এ নিয়ে কমিশনের কোনো মন্তব্য নেই। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। শাকিলা করিম, RTV, ঢাকা। জনগণের কাছে জবাবদিহি করে এমন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান দেশে গঠন হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও লেখক ফরহাদ মাঝহার। দুপুরে আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই হবে জুলাই গণঅভ্যুত্থানের মর্ম। জনগণের ক্ষমতা চর্চা করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে। এ সময় উচ্চ শিক্ষার জন্য বিজ্ঞানীদের বদলে বিজ্ঞান মন্ত্রণালয়ের আমলাদের বিদেশে পাঠানোয় সিনিয়র সচিব মোকাব্বির হোসেনের সমালোচনা করেন প্যানেল আলোচকরা। গণসার্বভৌমত্ব, ক্ষমতা জনগণের, এটাকে বলে গণতন্ত্র। আপনাদেরকে শিখিয়েছে রাজনৈতিক দলগুলো, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, প্রতিদিন শেখাচ্ছে নির্বাচন দাও নির্বাচন দাও। এটা তারা শেখায় নাই যে গণসার্বভৌমত্ব মানে জনগণের কাছে ক্ষমতা থাকা, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এটাই এই জুলাই গণঅভ্যুত্থানের মর্ম। মিয়ানমারের রাখাইন অঞ্চল কেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্যই জাতিসংঘকে এই সুবিধা দেওয়া হয়েছে। যেহেতু কাগজে কলমে এর কোনো অস্তিত্ব নেই, তাই তা নিয়ে আলোচনারও কোনো প্রয়োজন দেখেনি সরকার। এ সময় তিনি বলেন, এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনের পূর্ব শর্তে পৌঁছায়নি দেশ। মিয়ানমারে আরাকানের পরিস্থিতি যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। আমাদের সোজা হিসাব সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। ভবিষ্যতে আবার এটা হবে না হবে হবে না সেটা গ্যারান্টি কে দিবে? কেউ তো দিবে না।
আজকে তারা ফেরত গেলেন, কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো। সেইভাবে হবে না রে ভাই। দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর 5টা পর্যন্ত বাসটির যাত্রীদের জিম্মি করে লুটপাট করে যাত্রী বেশে ওঠা 10 জনের একটি ডাকাত দল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিরও করে তারা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে 45 জন যাত্রী নিয়ে যাত্রা করে আল ইমরান পরিবহনের একটি বাস। রাত 11:30টায় বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করলে মাঝপথে যাত্রী বেশে ওঠে 10 জনের একটি ডাকাত দল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে চালক, সুপারভাইজার সহ যাত্রীদের। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর থেকে আবার ঢাকার দিকে ঘোরানো হয় বাসটি। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল, নগদ অর্থ, স্বর্ণ ও অন্যান্য মালামাল লুট করে তারা। নারী যাত্রীদের সঙ্গে করে অশোভন আচরণ। ড্রাইভার, হেল্পার এদেরকে আগে সর্বপ্রথম হাত এবং মুখে টেপ দিছে, চোখ বাঁধছে, বাঁধার পরে যাত্রী ঘরে সবার হাত মুখ বাঁধে আবার যা কিছু আসিল পকেট থেকে নিজে আপনি ওরা বের করে নিচ্ছে। ভোর 5:30টায় টাঙ্গাইলের বাইপাস সড়কের শিবপুরে বাস থেকে নেমে যায় ডাকাত দলটি। পরে যাত্রী সহ বাসটি নিয়ে সদর থানায় যান চালক। যে ডাকাত দল উঠছিল ওরা যাত্রী হিসাব করে উঠছিল। এলেঙ্গা পার হওয়ার সাথে সাথে আমার ড্রাইভার গালায় ছুরি বাজে বলতেছে যে গাড়ি ব্রেক দে, নাহলে তোকে মারি ফেলাবো। আমাদের 4 জন কাক নিয়ে যায়, পেছনে চোখ বাঁধছে, হাত বাঁধছে। আমাদের টাকা পয়সা ফোন টোন, যাত্রীর টাকা পয়সা ফোন টোন, আর মহিলা মানুষ ছিল, মেয়ে মানুষ ছিল, তাদের সোনা গয়না সব ওরা ছিনতাই করে নিয়ে গেছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। গত 17 ফেব্রুয়ারি এ মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। 2022 সালের 2 আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে মহাসড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি যাত্রী ও চালকদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ফটোগ্রাফার নুরুল ইসলামকে খুন করে DSLR ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, ঘটনার দিন ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে জাফরাবাদে নিয়ে গিয়ে নুরুল ইসলামের কাছ থেকে DSLR ক্যামেরা ও ব্যাগ ছিনতাইয়ের সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এই ঘটনায় নুরুল ইসলামের বড় ভাই মোহাম্মদ উসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিক্রির অভাবে বন্ধ হওয়ার পথে বৈধ অস্ত্রের ব্যবসা। মাসের পর মাস গেলেও বিক্রি হয় না কোনো অস্ত্র। বন্যপ্রাণী শিকারে নিষেধাজ্ঞা, লাইসেন্স আর গুলি প্রাপ্তিতে কঠোরতায় কমেছে বিক্রি, এমনটি উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এতে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়বে। মানবাধিকার কর্মী নূর খান বলেন, বিগত সময়ে আধুনিক অস্ত্রের জন্য নতুন নতুন জায়গা খুঁজে নিয়েছে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স প্রাপ্তরা। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। বাংলাদেশে 8 জন অস্ত্র আমদানিকারক এবং 84 জন ডিলার রয়েছে। যারা অস্ত্রের লাইসেন্স পান তারা এসব দোকান থেকে জার্মান, ইটালি সহ বিভিন্ন দেশের তৈরি নানা রকম অস্ত্র কিনে থাকেন। উঠে ঢুকে গেল, এই ফাইট করে, আবার একটাবার, আবার একটাবার, এরপর 8 বার দেবেন, 8টা গুলি চলে যাবে। এইটাও বন্ধ, দেখতে ভয়ানক লাগে, এটা ভয় দেখানোর জন্যই তৈরি করছে আর কি। এইটাই আপনার 6টা গুলি আসে। 2016 সালের আগে যেখানে প্রতিদিন বিক্রি হতো কয়েকটি অস্ত্র, সেখানে বর্তমানে 6 মাসেও বিক্রি হয় না একটি। মাসে 5 লাখ টাকার আয় নেমেছে 5000 টাকায়। 2016 সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার বিধিমালা ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিরুৎসাহিত করছে। একই কারণে পিস্তল, রিভলভার ও রাইফেল কেনার শর্ত করা হয়েছে কঠিন। 2016 সালে এই যে নতুন যে সার্কুলারটা হলো, সেই সার্কুলারের মধ্যে বলা আছে ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্স
প্রদান নিরুৎসাহিত করা হলো। নিরুৎসাহিত করা হলো মানে তারা দেওয়া বন্ধ করলো, কিন্তু শিকার বন্ধের জন্য এখন আর গুলি বিক্রি হচ্ছে না। আপনার বেচা বিক্রি তো প্রায় বন্ধের কাছাকাছি। কোনো দোকান আছে যারা আপনি দেখবেন 6 মাসের মধ্যে একটা ক্যাশ বাবু কাটতে পারে নাই। এইসব রেস্ট্রিকশন ইম্পোজ হয়, বন্দুকের ব্যবহার সাংঘাতিক কমে গেছে। আমাদেরকে এত চেক দিচ্ছেন কিন্তু ওদেরকে তো কিছুই করতে পারেন না। আপনি বলেন কত বন্দুক উদ্ধার করছেন? যারা অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন অনেক সময় তারা নিজেরাই অস্ত্র আমদানি করছেন বলেও মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। পাকিস্তান আমলে যতগুলি বন্দুকের দোকান ছিল, যে জমজমাট ভাব ছিল, সেটা তো এখন নাই। কিন্তু বাইরে কিন্তু অস্ত্রে প্রচুর লাইসেন্স বেড়েছে, অস্ত্র কেনা বেড়েছে। যে লাইসেন্সটা পাচ্ছে সেইটাকে ভিত্তি করে তারা নতুন জায়গার থেকে অনেক দাম দিয়ে, অনেক অর্থ খরচ করে অস্ত্র আমদানি করছে, যার জন্য আপনি বাইতুল মোকাররমে যান, পল্টনে যান, যে সমস্ত দোকান এখনও অবশিষ্ট আছে তাদের বেচা কেনা নাই বললেই চলে। ব্রিটিশ আমল থেকে চলা স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্র ব্যবসাকে বাঁচিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। 28 মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধের আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, তা না হলে মালিক দেশে বিদেশে যেখানে থাকুক গ্রেফতার করা হবে। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়া পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করবে সরকার। সচিবালয় ঈদ উল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। বিল্লাল হোসেনের রিপোর্ট। প্রতিবছর ঈদকে সামনে রেখে যথাসময়ে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ না করায় দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এবারও এর ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে আন্দোলনে নেমেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এমন বাস্তবতায় সচিবালয়ে নৌপথে নিরাপদ ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে মালিক পক্ষকে হুঁশিয়ারি দিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, গাড়ি বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকের পাওনা দিতে হবে। ওয়ারেন্ট সহ যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে, শ্রমিকের পয়সা দিতে হবে। সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। ঈদে নৌপথে নিরাপত্তার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার। বালিকারি করে 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। এদিকে কুরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে পশুবাহী গাড়ি ও হাটের চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন কমিটির সদস্যরা। হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সিন্ডিকেট ঠেকাতে চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুত করতে পারেন। হাটের হাসিল 5% থেকে কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। প্রতি বছর দেশে 20 লাখের মতন যুবক শ্রম বাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী পাচ্ছে না কর্মসংস্থান। সেই সঙ্গে বিনিয়োগ খাতে স্থবিরতা থাকায় অভাব দেখা যাচ্ছে নতুন কর্মসংস্থানের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, সরকারিভাবে মাত্র 5 থেকে 6% কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এদিকে স্বাস্থ্য খাতে দুর্নীতির পাশাপাশি দক্ষতার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে মত তার। এ সময় প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি সহ কর্মসংস্থান সম্পর্কিত অন্যান্য খাত নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। 6% কর্মসংস্থান এই সরকারি খাতে হয়ে থাকে, কিন্তু বাকি কর্মসংস্থান কোথায় হবে? তার জন্য প্রয়োজন ব্যক্তি খাত, কিন্তু ব্যক্তি খাতের ক্ষেত্রেও আমরা দেখি যে সেইখানে এক ধরনের স্থবিরতা, সেইখানে ব্যক্তি খাতের প্রসার, বিনিয়োগ এগুলো হচ্ছে না, যার কারণে আমাদের শ্রম বাজার সংকুচিত রয়ে গিয়েছে।
সাংবাদিকদের প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ করা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2006 সালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে মিরপুরে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এই অভিযোগে 2014 সালে করা মামলায় 2015 সালে মির্জা আব্বাসকে যুক্ত করা হয়। মির্জা আব্বাস যার নাম এজাহারে ছিল না, পরবর্তীতে তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে যে তিনি কিন্তু তার নিজের ব্যক্তিগত কারণে কিংবা তার পছন্দের কোনো ব্যক্তির জন্য কিন্তু প্লট বরাদ্দ দেননি। তিনি প্লট বরাদ্দ দিয়েছেন সাংবাদিকদের জন্য। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত আমাদের যে অ্যাপিল, সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টির অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান ইউনিটের আলাদা 3টি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন কোনো দুর্নীতি না করলেও তিনি পদত্যাগ করবেন। ওই অসত্য আর ভিত্তিহীন যে অভিযোগগুলো ছিল, হয়তো ওই জায়গা থেকেই কোনো অভিযোগ তাদের কাছে দাখিল হয়েছে, তো তারা মনে করছে যে এটা তদন্ত হওয়া উচিত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। আমি তো অলওয়েজ ওপেন, এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে। একটি সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আগামী বাজেটে নীতি সহায়তা দেবে সরকার। এর মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টেনে জনগণকে স্বস্তিতে ফেরানো সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সালেউদ্দিন বলেন বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে ব্যবসায় গতি ফিরিয়ে আনা হবে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর কিছুটা সুফলও মিলছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্যারিফ, ভারতের সাথে বাণিজ্যে টানাপোড়েন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন বাস্তবতায় আসছে 2রা জুন ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। কেমন হতে যাচ্ছে 2025-26 অর্থবছরের বাজেট, এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন অর্থ উপদেষ্টা। জানান সাধারণ মানুষের কষ্ট কমাতে দেয়া হবে নীতি সহায়তা। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। অর্থাৎ চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুকু করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো এই জন্য আমাদের আরেকটা ইচ্ছা থাকবে যে লোকের কোয়ালিটি অফ লাইফটা যেন বাড়ে। কর্মসংস্থান বাড়ানো, সড়ক বন্দর সহ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আমাদের যত সব সার্ভিস সেক্টর, মানে সেবামূলক এসে লজিস্টিক্স, পোর্ট, রাস্তাঘাট, তারপরে আইটি টেকনোলজি, এগুলি ডেভেলপ না করে কিন্তু ইন্ডাস্ট্রি হবে না, বাড়বে না। সাথে সাথে আমরা চেষ্টা সোশ্যাল সার্ভিস সেক্টর, এইবার আমরা চেষ্টা করব, হয়তো খুব বেশি পারবে না, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে। বিশেষ কোনো ব্যবসায়ীকে নয়, নীতি সহায়তা দেওয়া হবে সবাইকে। আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে, ওরা আসবে, কিন্তু ওখানে কতগুলো আমাদের ইসে আছে শর্ত, যে ওদেরকে কম্পিটিটিভ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড কাজ করতে হবে ওদের। কারণ এর আগে যেটা হয়েছে কম্পিটিটিভ হয় নাই, মুসলিমও কিছু লোক সুবিধা পেয়েছে। এটা কিন্তু যারা ভালো লোক, যারা পিছিয়ে পড়ে আছে, অনেক উদ্যোক্তা, এইবার এগুলো কোনো সময় আমরা এগুলো করব না। ব্যবসায়ী চাঁদাবাজি বন্ধ হলে এর সুফল ভোক্তারা পাবেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এখন এটা হচ্ছে যে আমরা তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব ভবনে এনবিআর বিলুপ্তি প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে একথা বলা হয়। এ সময় জারিকৃত অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ সহ 4 দফা দাবি পেশ করে তারা। পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে স্মারকলিপি প্রদান, ঢাকা ও ঢাকার বাইরে স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালনের কথাও জানায় তারা। আগামী শনিবার ও রবিবার কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতির বাইরে থাকবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। অতীতের যে কোনো সময়ের তুলনায় 3 বাহিনীর অভ্যন্তরীণ সম্পর্ক এখন অনেক দৃঢ়। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে 3 বাহিনী একসাথে কাজ করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। যশোর অনুষ্ঠিত বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বাংলার আকাশ রাখিব মুক্ত, এমন বাস্তবতার সঙ্গে বিমান বাহিনীতে যুক্ত হলেন নতুন ৪৫ জন কর্মকর্তা। রং বেরঙের ধোঁয়ায় আকাশকে লাল সবুজের পতাকা উড়িয়ে প্যারা জাম্পিং, যুদ্ধ কৌশলে নিজেদের পারদর্শিতা সহ শত্রুকে মোকাবিলার নানা কৌশল ছিল আকাশ জুড়ে। এতে অংশ নিয়ে নৌবাহিনী প্রধান দেশ ও জনগণের প্রয়োজনে বিমান বাহিনীর অবস্থান আগামীতে আরও সুদৃঢ় ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন। দেশবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দীর্ঘ 3 বছর কঠোর প্রশিক্ষণের পর নিজেদের স্বপ্ন পূরণে খুশি কমিশন প্রাপ্তরা। বাংলাদেশ বিমান বাহিনীতে আমাদের এই 3 বছরের ট্রেনিং আমাদেরকে শিক্ষাগত উৎকর্ষতা এবং চারিত্রিক যে গুণাবলীগুলো আছে এইসব গঠনে আমাদেরকে সহায়তা করে থাকে। এই একাডেমিতে প্রশিক্ষণ লাভের পর এবং একজন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। যশোরের বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৮৬তম বাফা গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন সামরিক, বেসামরিক ও কূটনীতিক ব্যক্তিরা। জাহিদ রহমান, আরটিভি, যশোর। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে 40টিরও বেশি দেশি ব্র্যান্ড নিয়ে শুরু হয়েছে সিটি ব্যাংকের নারী সেগমেন্ট সিটি আলোর 2 দিনব্যাপী আলোর মেলা 2025। রাজধানীর মাইডা সেন্টারে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেছে সিটি আলো বিজনেস সার্টিফিকেশন প্রোগ্রাম, সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা, সিটি ব্যাংক এসএমই নারী উদ্যোক্তারা ও নারী প্রতিষ্ঠান পাওয়ার অফ শি এর নারী উদ্যোক্তারা। মেলা আকর্ষণীয় করতে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। মেলায় ছিল পোশাক, অলংকার, হস্তশিল্প, মজাদার খাবার ও আরও বিভিন্ন রকম পণ্যের সমাহার। ব্যবসা প্রসারের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ন্যাশনাল সেলস কনভেনশন 2025। বুধবার রাজধানীর দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে ব্যবসায়িক পর্যালোচনা বিষয়ক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ন্যাশনাল সেলস টিমের এসএমই বিজনেস এবং লায়াবিলিটি বিজনেস টিমের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মুর্শেদ। সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও KM আওলাদ হোসেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ন্যাশনাল সেলস কনভেনশনটিতে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসনের জেরে দেশটির সঙ্গে সব ধরনের মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এই হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি। গাজার বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করার মতো না, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজার বিপর্যয়কর পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখবে কিনা পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইসরায়েলের অনাহার নীতির ফলে গেল 2 মার্চ থেকে গাজায় মৃত্যুবরণ করেছে অন্তত 326 ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে ইসরায়েল সীমিত আকারে মানবিক সহায়তা শুরু করার অনুমতি দেওয়ার একদিন পরেও গাজায় কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। ফলে সেখানে দুর্ভিক্ষের মুখে পড়েছেন বহু মানুষ। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। সিরিজ জয়ের মিশন নিয়ে তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দ্বিতীয় ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লিটন দাসের দল। আর সিরিজ নিজেদের করতে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। সিরিজ শেষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। নাজমুল সাকিবের রিপোর্ট। সিরিজের শেষ টি-20 ম্যাচটি হওয়ার কথা ছিল শুধুই নিয়ম রক্ষার, তবে এখন তা পরিণত হয়েছে সম্মান রক্ষার লড়াইয়ে। আমিরাতের বিপক্ষে সিরিজ হারের কলঙ্কিত গল্প এড়াতে তৃতীয় টি-20তে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম টি-20তে জয়ের পর যে আত্মবিশ্বাসটা জড়ো হয়েছিল টাইগার শিবিরে, দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার যেন তাই ম্লান করেছে। পাকিস্তান সফরের আগে তাই আত্মবিশ্বাস বাড়াতে শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজটা নিজেদের করা জরুরি টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে আসতে পারে একাধিক পরিবর্তন। এদিকে দ্বিতীয় টি-20তে দাপুটে জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত। ঘরের মাঠে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টি-20তে নতুন অধ্যায় রচনা করতে চায় ক্রিকেটের তরুণ দলটি। নাজমুল সাকিব, RTV। সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের হোম ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে বাফুফে। সর্বনিম্ন 400 টাকায় কেনা যাবে ম্যাচের টিকিট। বিক্রির পুরো ব্যবস্থাপনা থাকছে অনলাইনে। বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় বাফুফে। এ সময় টিকিট ব্যবস্থাপনায় বাফুফের নির্ধারিত প্রতিষ্ঠান টিকিফাইংয়ের কর্মকর্তারা টিকিট কাটার পুরো প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। স্মিটিশন কমিটি 10টি ক্যাটাগরিতে টিকিট ছেড়েছে। 23 মে থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। এর আগে 4 জুন ভুটানের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে সাধারণ গ্যালারি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম 5000 টাকা। এই টাকায় খেলা দেখা যাবে কর্পোরেট বক্স ও হসপিটালিটি বক্সে বসে। দ্বিতীয় সর্বোচ্চ 4000 টাকায় VIP 1 রেড বক্সে বসে খেলা উপভোগ করা যাবে। বক্স ও কর্পোরেট বক্সের প্রতিটি সিটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 5000 টাকা করে। VIP 1 রেড বক্স সিটের জন্য 4000 টাকা। VIP 2 আর VIP 3 এর জন্য প্রতি সিটের দাম 2500 টাকা ধার্য করা হয়েছে। 300 টাকা করে স্কাই ভিউ, 3000 টাকা স্কাই ভিউ এবং প্রতিটি টিকিট। ক্লাব হাউস 1 2500 টাকা করে ধার্য করা হয়েছে। ক্লাব হাউস 2 2000 টাকা করে ধার্য করা হয়েছে। আর গ্যালারির সিট 400 টাকা করে করা হয়েছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।